আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। তো দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এসেছি আমাদের পুরনো সিরিজ আমাদের জীবনে ঘটে যাওয়া সত্য অলৌকিক ঘটনাগুলি নিয়ে। এখানে আমরা আলোচনা করে থাকি আমাদের এবং আমাদের সাবস্ক্রাইবারদের পাঠানো গল্পগুলি নিয়ে। সাবস্ক্রাইবারদের জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা বা আমাদের জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটে যায়, আমরা সেই সমস্ত ঘটনাগুলি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আমরা এর আগেও আমাদের সাবস্ক্রাইবারের পাঠানো গল্পগুলি তুলে ধরেছি, সেগুলো আপনি প্লেলিস্টে পেতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। এবং এরপরে আমরা আজকে যে গল্পটি আলোচনা করব, আজকে যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব, সেই গল্পটিও সাবস্ক্রাইবারই পাঠানো একটি সত্য ঘটনা। তো আমাদের এই ঘটনাটি হচ্ছে কলকাতার একটি ঘটনা। তো আমাদের কলকাতার একটি সাবস্ক্রাইবার, যে তার পড়াশোনার উদ্দেশ্যে সেখানে থাকতো, তো তারই জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং কিছু অলৌকিক রহস্যময় ঘটনা বলতে পারেন, এবং সত্যিই খুব একটি গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা, যেটি শুনে আপনিও একবার ভাবতে বাধ্য হবেন যে আপনি যেখানে থাকছেন, যে ঘরে থাকছেন, সেই ঘরটি আপনার জন্য সুরক্ষিত কিনা, বা কোথাও এরপরে বাড়ি ভাড়া নিতে যাওয়ার আগে আপনি একবার ভেবে দেখবেন সেই বাড়ির কোনো ইতিহাস আছে কিনা। তো আজকে ঘটনাটি শুরু করবে আমাদের ইব্রাহিম ভাই। তো ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো আজকের ঘটনাটি একদম তোমার মতো করে। তো দর্শক মণ্ডলী, ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সাবস্ক্রাইব ভাই, যার নাম হচ্ছে বিকি। তো সে পড়াশোনার ক্ষেত্রে থাকতো কলকাতায়। তো আমি গল্পটি তার মতো করেই, তার ভাষায় বলার চেষ্টা করছি। তো গল্পটি শুরু হচ্ছে এভাবে। আমি পড়াশোনার ক্ষেত্রে থাকতাম কলকাতায়, দমদমে একটি পুরনো ফ্ল্যাটে। এবং ফ্ল্যাটের বর্ণনা যদি তোমাকে আমি দিই, তাহলে হচ্ছে ফ্ল্যাটটি 3 তলা একটি ফ্ল্যাট, এবং ভাড়া কম হওয়ার জন্য আমরা সব থেকে উপরেরটা নিয়েছিলাম, উপরের ঘরটা। সেখানে সেই রুমের নাম্বারিং কিন্তু ছিল 302, এবং ঘটনা ঠিক সেখান থেকে শুরু। বলে রাখা ভালো যে আমাদের ফ্ল্যাটটি কিন্তু 2 BHK বিশিষ্ট একটি ফ্ল্যাট ছিল, যেহেতু আমরা 4 জন থাকতাম এবং ভাড়া কম হয়, এবং এটা জরাজীর্ণ বাড়ি ছিল। তো সচরাচরভাবে ভাড়া কিন্তু খুবই কম ছিল। হ্যাঁ, অনেকটা পুরাতন, অনেকটা পুরাতন বাড়ি ছিল, এবং building। ভাড়া কিন্তু অনেকটাই কম ছিল, তাও আবার 2 BHK ফ্ল্যাট কলকাতার বাজারে। আচ্ছা। হ্যাঁ, তো দমদমে পুরনো একটা জায়গায়। তো সব কিছু ঠিক চলছিল। একদিন আমি কলেজে গিয়েছি, এবং আমার কলেজ থেকে ফিরতে লেট হয়েছিল, কারণ ল্যাবের কিছু কাজ ছিল সেজন্য। তো আমার কিন্তু বন্ধুরা যারা আমার সঙ্গে থাকে, তারা কিন্তু সিনেমা দেখার জন্য বাইরে গিয়েছিল। তো বন্ধুরা সিনেমা দেখতে গেছে বাইরে, সুতরাং আমার যাওয়া হয়নি। তো আমি কি করলাম, কলেজ থেকে এসে অনেক খিদে লেগেছিল। তো আমি রান্না বান্না করে খাওয়া শুরু করলাম। বিকালে ওইরকম একটা ঠিক সময়ে প্রচুর একদম মেঘ ঘনিয়ে চলে আসলো পুরো আকাশে। দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড মাত্রায় ঝড় হবে। হ্যাঁ, যেটা আচ্ছা। কালবৈশাখী ঝড় আমরা বলে থাকি, যেটা হয়। কালবৈশাখীর মতো। কিন্তু প্রচণ্ড মাত্রায় ঝড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। হ্যাঁ, প্রচণ্ড হাওয়া বইছে, এবং মানে সেদিন মনে হচ্ছে এত জোরে হাওয়া বইছে যে কী করবো, আমি ভয়ে পুরো জানলা দরজা সব কিন্তু বন্ধ করে দিলাম, যেন একটু হাওয়া এদিকে ওদিকে না ঢুকে। কারণ অনেক ধুলোবালি ঢুকে যাবে, বৃষ্টির মানে জল ছিটা সব কিছু চলে আসবে স্বাভাবিকভাবে। তো আমি কিন্তু সব কিছু লাগিয়ে দিলাম, এমনভাবে লাগিয়েছি কোনো আর হাওয়া বাতাস আসছে না কিন্তু। হ্যাঁ, শুধুমাত্র বাথরুমের যে ভেন্টিলেশন আছে সেখান থেকে হাওয়া ঢুকছে, ওইটুকু আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কী করলাম, কারেন্ট কিন্তু ছিলই। আমি মনে হলো যে আমি একটু স্নানটা সেরে আসি, কারণ হচ্ছে কলেজের জন্য স্নান সারা হয়নি। তো আমি বাথরুমে স্নান করতে ঢুকলাম, জাস্ট মাথায় 1 বালতি জল ঢেলেছি। ঠিক আমি লক্ষ্য করলাম যে বাইরের দিকে গেটে মেন দরজায় কিন্তু কেউ নক করছে ঠক ঠক করে। আমি জাস্ট অবাক হলাম যে কেউ তো নক করার কথা না এই সময়, কারণ এত বৃষ্টি হচ্ছে, কেউ আসার কথা নাই। আর যদিও আসে তাহলে তো ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, যদি কেউ আশ্রয় নেওয়ার দরকার হয়। আমি কান দিলাম না কিন্তু, আমি কান না দিয়ে আবার স্নান করতে লাগলাম। আবার আমি শ্যাম্পু মাথায় দিলাম। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, মনে হচ্ছে কেউ যেন আমার ঠিক বাথরুমের দরজাতেই কেউ নক করছে। আচ্ছা। বাট সব জায়গায় লক। ইনফ্যাক্ট মেন ডোর থেকে ঢুকেই কিন্তু হল রুম পড়ে, তারপরে কিন্তু আমাদের বেডরুম পড়ে, এই সাইডে একটা বেডরুম, ওই সাইডে একটা বেডরুম, এবং আমাদের যেটা বাথরুম সেটা কিন্তু অ্যাটাচ। ঠিক আছে, বেডরুম অ্যাটাচ। তো সেখানে মনে হচ্ছে যেন বাথরুমের দরজায় কেউ নক করছে। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব হতে পারে।
আর বলা বাহুল্য যে আমাদের ওখানে কিন্তু একটা বিড়াল থাকতো। বিড়াল তো এভাবে নক করতে পারে না কোনোদিন, সেটা সম্ভব নয়। বিড়াল হয়তো নক কেন এভাবে করবে, হয়তো খুব জোরে হলে ম্যাও করবে। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আবার দেখছি নক করছে, ডাক ডাক, মানে যেন মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, যে বাথরুমেরই দরজা। বাথরুমের দরজায়। আমি কিন্তু মনে একটু সাহস নিয়ে বললাম যে কে আছো বাইরে। আমি কিন্তু নিজের অজান্তেই বলে ফেললাম কে আছো বাইরে। তারপরে তখন আমার খেয়াল হচ্ছে যে কে থাকতে পারে, সবই তো লাগানো, ঘরের ভিতরে কিভাবে কেউ ঢুকবে। আমি পুরো ভয় পেয়ে ভিড়মি খেয়ে গেলাম। আর এত বৃষ্টি হচ্ছে, আর বাথরুমের জানালাটা ভেন্টিলেশন দিয়ে পুরো একদম মেঘ যে বিদ্যুৎ ডাকছে সেটা পুরো দেখা যাচ্ছে, আর এত আওয়াজ, এত ঝড়, কি বলবো তোমাকে। আমি সঙ্গে সঙ্গে স্নানটা কমপ্লিট করে খুব সাহস নিয়ে একদম দোয়া দরুদ পরে যেটা হয় আমি পুরো বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু দেখি কেউ কোথাও নেই। বিড়ালটাকে খুঁজে দেখলাম নেই। পাশের ঘরে দেখছি বিড়ালটা আছে কিন্তু, হ্যাঁ, পাশের ঘরে বিড়ালটা কিন্তু ছুটে চলে গেলাম আমাকে দেখে পাশের ঘরে। আমি কিছু না করে বন্ধুদেরকে ফোন করলাম যে ভাই কারেন্ট নেই, ততক্ষণে কারেন্টও কিন্তু চলে গেছে। এবার কি করবো, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সবসময় সম্ভব নয়। তো তাদেরকে ফোন করে মোমবাতি কোথায় আছে সেটা জেনে নিলাম। মোমবাতিটা আমি জ্বালালাম, 2টো মোমবাতি জ্বালালাম। জ্বালানোর ঠিক পরে আমি এবার ভাবলাম একটু চা বানিয়ে খাই, তাহলে এই বর্ষার সময় একটু চা বানিয়ে খেলে সেই লাগবে। আমি তখনও কিন্তু এসব ভূত প্রেত এসবের কথা কিন্তু তখন আমার মাথায় আসেনি, তোমার আসেনি, খেলেইনি যেরকম কিছু হতে পারে। আমার ভুলটা তখনই ভাঙলো। আমি জাস্ট চা করতে যাব, দুধটা ঢেলেছি, আগুনটা জ্বালিয়েছি, অমনি সময় বিড়ালটা দেখছি জানলার ধারে মেন ডোরে, যেখানে আমি নকিংয়ের শব্দ পেয়েছিলাম, ঠিক ওখানে দেখছি বিড়ালটা ম্যাও ম্যাও করে প্রচুর মাত্রায় কিন্তু ডাকছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি যে কি হলো বলে। আচ্ছা, মানে বিড়ালটা ওখানে আওয়াজ করছে, জানলার দিকে চেয়ে যেন কারোর দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ ওখানে ছিল না। কেউ ওখানে ছিল না। এরকমই বাইরে জানলার দিকে তাকিয়ে আছে, ম্যাও ম্যাও করছে। হ্যাঁ, আমি কিন্তু বিড়ালটাকে নিয়ে চলে আসলাম এবং তাকে রুমে রাখলাম। আমি রীতিমতো চা বানাতে রাখলাম। চা বানানোর পরে চাটা জাস্ট গ্যাসটা অফ করেছি এবং চাটা ঢালবো, ঠিক সেই মুহূর্তে আবার বিড়াল দেখছি আমার কাছে আসলো একবার, দিয়ে আমার কাছে এসে ছুটে চলে গেল বাড়ির দিকে। মানে আমাদের তাকিয়ে যেন কিছু একটা ডাকছে বিড়ালটা, যে এসব দেখে যাও। মানে বোঝা যায় না যে বিড়াল চাইলে যে হ্যাঁ খাবার চাইলে যেমন বলে যে আমার দিকে আমাকে খাবার দাও, এরকম একটা ব্যাপার, তো এটা বোঝা যায়। তো মনে হচ্ছে যে বিড়ালটা আমাকে ডাকছে, কিছুটা সে দেখাতে চাইছে আমাকে। আচ্ছা, এবং সেটা আমাদের তাকিয়েই সে বিড়ালটা কিন্তু টুক করে আবার চলে গেলো ওখানে। এবং আমি সঙ্গে সঙ্গে তার পিছনে ছুটে দিলাম, যেহেতু একটা অস্বাভাবিক কিছু আমি লক্ষ্য করলাম সেই সময়, যেটা হচ্ছে আমি দেখা মাত্র জানলা কিন্তু অফ আছে, মনে হলো কিছু একটা অনেক ছায়া ছিল কালো, এবং সে আমি আসা মাত্র সে সাত করে চলে গেল একদম। মানে ছায়াটা মানুষ ছিল না। ছায়া কিভাবে হতে পারে? সেই সময় কোনো গাড়ি ঘোড়া চলছে না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছপালা সে সময় ভেঙে আছে, ইলেকট্রিক পোল পড়েছিল, এতটা ঝড় হয়েছে সেদিন। ওই রাস্তায় সে সময় কোনো গাড়ি বা লাইট বা কোনো পাশ হওয়ার কোনো সম্ভব নাই। লাইট পাশ না হলে তো কোনো ছায়াও পাশ হবে না, এটা সম্ভব কীভাবে হয়? আমি কি নিজের চোখে ভুল দেখলাম? আর মোমবাতি তো ঘরে জ্বলছে, হলরুমে জ্বলছে না, আর একটা কিচেনে জ্বলছিল। আমি রীতিমতো ভিড়মি খেয়ে গেলাম পুরো একদম, যে এটা আমার সঙ্গে কী হলো। এবং ঠিক সেই মুহূর্তে আমি সব কিছু ভাবতে লাগলাম, আকাশ বাতাস সব কিছু, যে প্রথমে দরজায় নক হওয়া, তারপরে বাথরুমের দরজায় নক হওয়া, মানে সব কিছু একসঙ্গে যেন আমি কেমনভাবে ভয় খেয়ে গেলাম একটা। আমি কিছু না ভেবে বন্ধুদের কল লাগালাম, পুরো ঘটনাটা বললাম, এবং তারাও নাকি জ্যাম্পের কারণে ফেঁসেছিল, যেহেতু গাছপালা পড়েছিল সেই দিকে, তো তাদের আসতে দেরি হবে। তো তারা বললো যে কিছু করতে হবে না, তুমি আর 2-1টা মোমবাতি জ্বালাও, একদম পুরো ঘরটাকে আলোকিত করে রাখো, কিছু হবে না। আমি রীতিমতো তাই করলাম, একটা ঘরে বসে গেলাম, হলরুমে এখানে মোমবাতি জ্বালিয়ে রেখে দিলাম এবং সব জায়গায় মোমবাতি আলোকিত করে রেখে দিলাম। তো মোটামুটি আধা ঘন্টা কাটার পরে ঝড়টা থামলো, কারেন্টটা আসলো, এবং তারও ঠিক আধ ঘন্টা পরে তারা আসলো। তার মানে একবার ভেবে দেখো, এরকম একটা ফ্ল্যাটে তুমি থাকছো, যে ফ্ল্যাটের ইতিহাস কিন্তু তুমি জানো না, সেই ফ্ল্যাটে তুমি আছো, তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করছো, হঠাৎ করে একটা সিচুয়েশান আসলো যেদিন তুমি এমন কিছু জিনিস দেখতে পেলে যেটি হয়তো তুমি যখন নিজের চোখে বিশ্বাস করতে পারছো না। একটা বিড়াল তোমার সঙ্গে আছে, একটা বিড়াল, আমরা যেটা শুনে থাকি পশু পাখি নাকি এরকম কিছু জিনিসের একটা সেন্স তাদের মধ্যে থাকে, তারা সেন্স করতে পারে, তারা সেই জিনিসগুলো আগে থেকে একটা আগাম বার্তা বা বুঝতে পারে। তো হয়তো এমন কিছু যেটা হয়তো তোমার মানে তুমি দেখতে পাওনি, তোমার চোখে সেটা অদৃশ্য, তাদের চোখে হয়তো তারা কিছু দেখেছে, সে কারণেই বিড়ালটা কিন্তু আওয়াজ করেছে। এবং সেই মুহূর্তে
বিকি ভাইয়ের বাথরুমে একাই থাকা এবং বাথরুমের দরজা এবং ঘরের দরজাগুলোতে নক করা এবং মেন দরজায় নক করা। মেন দরজাটা আমি তবুও যদিও ভাবতে পারি যে কেউ হয়তো এসে করেওছে, কিন্তু ঘরের ভিতরের বাথরুমের দরজাতে তো নক করাটা সম্ভব নয় না। আর এগুলোর সঙ্গেই যেটা বলে রাখবো যে দর্শক মণ্ডলী, বিকি ভাই আমাদেরকে এটির সঙ্গে আরও একটি ঘটনা পাঠিয়েছে। মানে মুদ্রা কথাটা হচ্ছে যে এই ঘটনার থ্রু কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিচার করতে পারি না যে জায়গাটা হন্টেড কিনা, বা সেই জায়গাতে যেটা দেখেছিল সেটা তো তার চোখেরও ভুল হতে পারে, হতেই পারে সেটা কোনো কিছু চোখের ভুল, সে হয়তো ভুল শুনেছে, ভুল দেখেছে, সেটা হতেই পারে। তো বিকি ভাই এরই সঙ্গে অ্যাটাচ করে আরেকটি গল্প পাঠিয়েছেন যে এই ঘটনাটি দিয়ে মানে যেটা হয় সেটা সে সেদিন একাই ফেস করেছিল, এবং তারপরে একটা ঘটনা এরকমই একটা রাতে ঘটেছিল তাদের সঙ্গে। সেদিন কিন্তু ঘটনাটা তার একার সঙ্গে হয়নি, সেদিন ঘটনাটা হয়েছিল বাকি ফ্ল্যাটের সবার সঙ্গে। মানে যে চারজন তারা থাকতো সেই চারজনের সঙ্গে কিন্তু এমন কিছু ঘটেছিল যে ঘটনাটির পর তারা কিন্তু এই ফ্ল্যাটটি ছাড়তে বাধ্য হয়েছিল, এবং সেই ফ্ল্যাটটি বিকি ভাইয়ের কাছে তো হন্টেড। এবং আমরা যে গল্পটি পড়লাম, আমরা দুটো গল্পই পড়ে দেখেছি, সেখান থেকে আমরাও বলতে পারি ফ্ল্যাটটি কিন্তু হন্টেডই বটে। তো প্রথম ঘটনাটি আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, প্রথম ঘটনাটি আজকে এখানে কমপ্লিট করা হলো, এবং ভিডিও লম্বা হওয়ার কারণে আমরা এরপরে পার্ট 2-তে এর সেকেন্ড ঘটনাটি দিয়ে দেব, যেখানে সবার সঙ্গে একটি রহস্যময় এবং সত্যিই ভয়ানক ঘটনা ঘটেছিল, এবং যেখান থেকে তারা তারপরে ফ্ল্যাটটি ছাড়তে এবং সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তো ঘটনাটি আমরা পরবর্তী অধ্যায়ে শুরু করব। তো দর্শক মণ্ডলী, আজকের গল্প এতদূর অবধি। তো যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন, আর আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে তো আপনারা কমেন্ট বক্স অথবা আমাদের দেওয়া ইনস্টাগ্রাম লিঙ্কে গিয়ে আমাদের ইনস্টাগ্রামে আমাদেরকে ডিএম করতে পারেন, আপনাদের গল্প পাঠাতে পারেন।